তারপরেই যে ঘটে গেল আমার জীবনের সাথে, যেটা আমি তো চিন্তা করি নাই। কারণ আমি মা, আমি উঠাই দিয়ে আসছি, আমি খাওয়াই দিয়েছি, আমি ওকে শার্ট ইস্ত্রি করে পড়াই দিয়েছি। আমি কি জানতাম ওই শার্ট ইস্ত্রি করাই ওর আমার জীবনের আজ শেষ? আমি তো তখন বুঝি নাই। আমি তো তখন ওর রাত ও যখন পৌঁছালো তখন ওর সাথে কথা বললাম, আপু তুমি হাত মুখ ধোও, আসলে নামাজ পড়ো, তুমি খাবার খেয়ে নাও, তোমাকে আমি খাবার দিয়েছি। আমি কি তখন জানতাম ওইটাই ওর সাথে আমার জীবনের শেষ কথা? জানি নাই। এখন আর কি বলবো মা, তবে আমি এটা কোনো মাই নিশ্চিন্ত না যে তার সন্তান যেখানে দেখে সেখান থেকে আবার সে সুস্থভাবে ফিরে আসবে কিনা। কোনো মাই, আমি না শুধু, কোনো মাই হয়তো আজ আর এটা আশা করি না, হয়তো পারবেও না। এখন মহান রাব্বুল আলামিন যাকে যতটা সুস্থতা রাখে, যাকে ভালো রাখে, এটাই তার কাছে। তাছাড়া আমাদের আর কিছু বলার নেই। বাংলাদেশে কি এরকম পরিবেশ কখনো আমার মনে হয় কত বছর আগে এরকম পরিবেশ ছিল না, আবার এখনো যে খুব কোথাও নেই। অদূর ভবিষ্যতে এরকম একটা পরিবেশ ফিরে আসবে কিনা যে বাবা মা তার সন্তানকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পরে নিশ্চিন্ত থাকবে, আমি এটা পাই না। কারণ আমি 6 বছর আমার আবরারকে হারানোর পরে বিয়েতে আমার ছোট ছেলেটা আছে। এতদিন তো ফাঁসিবাদী সরকার ছিল, তারপর 5 আগস্টের পরে এখনো আবরার মারা যাওয়ার পরে ওখানকার ছেলেরা যে একটা আন্দোলন, ওরা ওখানকার না, সারা বাংলাদেশের ছেলেরাই, জনমত সাধারণ মানুষ সবাই ছিল তখন সেই আন্দোলনের সামিল। তাদের যে চাপের মুখে বুয়েট থেকে রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তারপরে ওখানকার ছেলে মেয়েরা আছে, কিন্তু এখন আগের চাইতে অনেকটা ভালো আছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তো ততটা নেই, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তো নাই। তারপরেও আমার মনে হয় না যে ওখানকার পরিবেশে কোনো মা বাবা দিয়ে নিশ্চিন্ত ঘুমাতে পারে। আমরা কি আদৌ আর কখনো ওই পরিবেশটা ফিরে পাবো যে মা বাবা তার সন্তানকে হলে দেওয়ার পরে নিশ্চিন্ত ঘুমাবে? মনে হয় না। কারণ আমি আমার জীবনে যখন লেখাপড়া করছি ঢাকা শহরে, তখন আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে গন্ডগোল, আমি দেখেছি জগন্নাথে গন্ডগোল, দেখেছি জাহাঙ্গীরনগর, কিন্তু আমার তখন কখনো ব্রেনে আসে নাই বা আমি শুনি নাই যে বুয়েটে কখনো এরকম এটা ঘটেছে। তো যার কারণেই আমি যখন 1991 কি 92 সালে মাস্টার্স করি জগন্নাথে, তখন রাশেদ খান মেনন এক সময় গুলিবিদ্ধ হয়। আমার ওই দিন ক্লাস ছিল, আমি সকালবেলা উঠে যখন ক্লাসে গেছি, আমি ক্লাসে যাওয়ার পরে শুনি যে রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হয়েছে। তখন তো দেশের পরিস্থিতি উত্তাল, আমি ওইভাবে চলে আসছি। তারপরে আমাদের সময় ওখানে ভিপিজিএস ছিল, লোটন ঝোটন ছিল জগন্নাথের ভিপিজিএস, আর ঢাকা ইউনিভার্সিটিতে তখন ছিল হচ্ছে খায়রুল কবির খোকন ছিল, আর না আমানুল্লাহ, না ওরা না, ওদের পরের ব্যাচ ছিল ওই যে অভিনীরু ছিল, অভিনীরুরাই ছিল তখন, অভিনীরু পরিষদ ছিল তখন। ওই সময়তে ঢাকা ইউনিভার্সিটিতে গন্ডগোল হচ্ছিল। তখন আমার একটা ধারণা ছিল যে, আমি তখন যা পর্যন্ত জানি যে না, বুয়েট অত্যন্ত ভালো জায়গায়, এবং তারই পরিবেশ অনুসারে যখন ছেলে চান্স পাই তখন আমি তাকে বাধা দেই নাই যে ওখানকার পরিবেশ। কিন্তু যখন আমার ছেলে যাওয়ার পরে, ছেলে আমাকে একদিন বলছিল, আম্মু ওখানে তুমি যে আমি বলেছিলাম যে আব্বু ওখানকার পরিবেশ করছে, আম্মু ওখানে ভিতরে না গেলে কেউ বোঝা যায় না পরিবেশটা কেমন। কিন্তু তখনও তো আমি অতটা বুঝতে পারি নাই, শুধু বলেছিল আম্মু ওখানে যদি কেউ ইচ্ছা করে ভালো থাকবো তাহলে ভালো থাকতে পারে, যদি কেউ ইচ্ছা করে আমি খারাপ হবো তাহলে ওখানে খারাপ হওয়ার জন্য যতগুলো পরিবেশ প্রয়োজন সবগুলোই ওখানে ওকে, ওখানে নিজেকে যদি কেউ ভালো রাখতে পারে পারবে। আমার ছেলে আমাকে এই কথাটা বলেছিল, আব্বু তুমি কেন প্রাইভেটে পড়াতে যাও, আমি তোমাকে পাঠাইছি ওখানে রেজাল্টের জন্য, আমি তো তোমাকে ওখানে টাকা ইনকামের জন্য পাঠাই নাই। তখন সে বলছিল, আম্মু আমি শুধু ওখান থেকে একটু দূরে থাকার জন্য যাই, ওখানে ছেলেরা যে সমস্ত ভাষা ব্যবহার করে ওগুলো আমার ভালো লাগে না, তাই আমি যখন টিউশনি করতে চলে যাই আপাতত নিজেকে একটু আড়াল করেই রাখি। আমার ছেলে আমাকে এই করে, কিন্তু ওদের মধ্যে যে এতটা জঘন্য মনোবৃত্তি এটা তো আমি বুঝি নাই, ও শুধু আমাকে এইটাই বলেছিল। তখন আমি বলতাম, আব্বু তুমি এই সমস্ত ছেলে মেয়েদের সাথে মিশো না। এমনি আমি প্রথম থেকেই কখনো আমার ছেলেদেরকে কখনো খারাপ করি জায়গায় কাউকে আমি একটু দূরে রাখার চেষ্টা করতাম, যা কখনো, কারণ ওর বাবা থাকতো না, ওর বাবা থাকতো সবসময় বাইরে, আমি নিজেকে যত সময় পারি ওদেরকে চেপে রাখতাম। কখনো কোনো খারাপ পরিবেশে বা কেউ একটা খারাপ ভাষা ব্যবহার করবে এরকম কখনো পরিবেশে আমি ওদেরকে যেতে দেই না। যার কারণে ও যখন আমাকে এটা বলছিল যে আম্মু ওখানে খারাপ হওয়ার জন্য যতগুলো প্রয়োজন সবই আছে ওখানে, তারপরেই যে ঘটে গেল আমার জীবনের সাথে, যেটা আমি তো চিন্তা করি নাই। কারণ আমি মা, আমি উঠাই দিয়ে আসছি, আমি খাওয়াই দিয়েছি, আমি ওকে শার্ট ইস্ত্রি করে পড়াই দিয়েছি। আমি কি জানতাম ওই শার্ট ইস্ত্রি করাই ওর আমার জীবনের আজ শেষ?
আমি তো তখন বুঝি নাই। আমি তো তখন রাত 8টা ও যখন পৌঁছালো তখন ওর সাথে কথা বললাম, আপু তুমি হাত মুখ ধোও, আসলে নামাজ পড়ো, তুমি খাবার খেয়ে নাও, তোমাকে আমি খাবার দিয়েছি। আমি কি তখন জানতাম ওইটাই ওর সাথে আমার জীবনের শেষ কথা? জানি নাই। এটাই তো। এখন আর কি বলবো মা। তবে আমি এটা কোনো মাই নিশ্চিন্ত না যে তার সন্তান যেখানে দেছে সেখান থেকে আবার সে সুস্থভাবে ফিরে আসবে কিনা। কোনো মাই, আমি না শুধু, কোনো মাই হয়তো আজ আর এটা আশা করি না, হয়তো পারবেও না। এখন মহান রাব্বুল আলামিন যাকে যতটা সুস্থতা রাখে, যাকে ভালো রাখে, এটাই তার কাছে। তাছাড়া আমাদের আর কিছু বলার নেই। এটা কখনোই প্রযোজ্য না। একজন শিক্ষার্থী সেখানে যখন এটা ইউনিভার্সিটিতে যায় তখন সে স্কুল জীবন এবং তার কলেজ জীবনটাকে পার করে আসে, তখন সে অনেকটাই সচেতন। তখন কি তাকে বোঝানোর দরকার আছে ট্যাগ দিয়ে বোঝাতে হবে? তখন কি তার দরকার আছে তখন তাকে ওই নীল ডাউন করে বোঝাতে হবে? না, তখন তার এটা নাই। তখন তার জন্য আমার মনে হয় স্কুল শিক্ষকের টিচাররা যদি তাকে ওই ইউনিভার্সিটি টিচার যদি বলে তোমরা দেখো বড় হয়েছো, তোমাদের বোঝার মতো শক্তি আছে, এখন তোমরা ছোট না। আমি যখন কলেজ জীবনে একটা, হাই স্কুল জীবনে একটা, প্রাইমারি সেকশন আর একটা, এবং যখন ছোট বাচ্চাদের পর তখন তাদের জন্য আমাদের কি দরকার আছে, তাদের জন্য আমাদের বকতে হয়, মার দিতে হয়, সবকিছু করতে হয়। কিন্তু এখানে কি সেই রকম একটা পরিবেশ আছে অনার্স মাস্টার্স এর জন্য? না, এখানে নাই। এখানকার জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন তাদের সচেতনতাই দরকার, এবং এই সচেতনতা ওই ছেলেদের মধ্যে কাজ করানোর জন্য যথেষ্ট। এখানে এটার কোনো প্রয়োজন নাই। এখনো যখন ফোন দিই, ও যদি ফোন রিসিভ না করে তখন মাথার ভিতরে কত কিছু যে অল্প সময়ের মধ্যে মনে হয়ে যায় যে কোথায় আছে, কোথায় গেল, কাকে ফোন দিব। মানে মুহূর্তের মধ্যে ফোন যদি সাথে সাথে রিসিভ না করে তখনই বুঝতে পারি। কারণ আমি আবরারকে ওই দিনকে ফোন দিয়েছিলাম রাত 10টা 10:30 সম্ভবত, মানে এটা পরে আমার ওরা মোবাইল চেক করে দেখছে, পরে মানে এটা আসছিল। আমি ও 2বার ফোন দিয়েছি, আমার ফোন ধরে নাই। তখন আমি আমার ছোট ছেলেকে বলছিলাম, আব্বু দেখো তো ভাইয়া কেন ফোন ধরছে না। ও তখন এসে ফোন দিকে বলছে, আম্মু ভাইয়া তো লাইন আছে। কিন্তু না, আসলে তখন তো ও ছিল না, ছিল ওই বদ্দের হাতে মোবাইলটা ছিল, ল্যাপটপ ছিল, তখন ওরা লাইনে ছিল। তো এখন সবসময় ওর সাথে কথা না বলা পর্যন্ত ভালো লাগে না যে ও কোথায় আছে, কেমন আছে, আগে কথা বলে তারপরে যখন বলে আম্মু এখানে আছি, তারপরে তো থাকবেই। শুধু ওখানে কেন, এখন বাইরে গুলো না ফেরা পর্যন্ত তো টেনশনে থাকতে হয় যে কখন ফিরে আসবে। এটা তো করতে হয় না। আমাদের প্রথম থেকেই তো আপনাদের এই যে মিডিয়া, এদের কাছে তো আমি মানে কি বলবো, এদের কাছে তো আমি অবশ্যই ঋণী, যদিও আমি সারা দেশবাসীর কাছে ঋণী, কারণ তারা আমার সন্তানের জন্য যথেষ্ট করেছে। কারণ প্রশাসন থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, এরা সার্বক্ষণিক ভাবে আমাকে সহযোগিতা করেছে। এই জন্য তো আমি সবার কাছে ঋণী, সবার কাছে। কারণ এরা এতটা করেছে যে আরো অনেকেই মারা যায়, কিন্তু তাদের ক্ষেত্রে এতটা হয় নাই, আবরারের ক্ষেত্রে যতটা ঘটেছে। তারপরেও এখন জানি না কেন ওই মুহূর্তটা আমি বারবার জোর দাবি করেছি, যখনই মিডিয়া গেছে আমার কাছে তখনই বলছি আমার 3জন আসামি পলাতক, তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলেছে, কিন্তু হয় নাই। আবার যখন 5ই আগস্টের পরে, আমি 6ই আগস্টে নিজেও জানি আমার বাড়ির সামনে জেলখানা, ওই জেলখানাতে ওই দিনকে ভাঙছে, গোলাগুলি হয়েছে, ওই দিন ওখান থেকেও আসামি পালাইছে। হয়তো 6ই আগস্ট ওখানে এইভাবেই 153 জন ওখান থেকে কারাগার থেকে পালাই, তার মধ্যে হয়তো এই আসামি ছিল। তবে কারা কর্তৃপক্ষের আমার আসামি বলে না, এই যে 153 জন পালালো, ওখানে তো জেল কর্তৃপক্ষ ছিল, জেলার ছিল, অনেকে ছিল, কিন্তু কিভাবে একটা জেলখানে এত বড় একটা কারাগার থেকে পালাই, সেটা আমার আসামি। সব আসামির ক্ষেত্রেই তো অবশ্যই আমি বলবো তাই এটা নেগলিজেন্সি ছিল, তা না হলে এটা কেন ঘটলো? কারণ এটা গভর্নমেন্ট না থাক, কিন্তু গভর্নমেন্ট না থাকলে ওখানে তো তাইলে তেমন তো ছিল না, আইন নাই, আইনের প্রশাসন লোকজন ছিল না, ওখানকার সিকিউরিটি ছিল না, তাদের তো সবই ছিল আইতে। কিন্তু কিভাবে একটা কারাগার থেকে 153 জন লোক পালিয়ে যায়, কি করে এটা সম্ভব হয়? হ্যাঁ, এটাই আমাদের একটাই দাবি যে যারা আজকে অ্যারেস্ট আছে আর যারা নেই তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক, এবং এর মধ্যে আমি চাই সুষ্ঠু বিচার হোক, এবং যাদের যেটা প্রাপ্য, যার জন্য যেটা কার্যকর সেটাই কার্যকর হোক আমার আইনের ক্ষেত্রে। আমি শুধু আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে সমস্ত আসামিদের, কারণ কোর্ট যেটা দিচ্ছে ওইটাই আমরা করবো, ওইটাই কার্যকর হোক, এটাই বলবো যে কোর্ট যেন এটা সুষ্ঠুভাবে বিচার করে এবং এটার জন্য কার্যকরী হয়। এটা অবশ্যই বলবো যে আমার ছেলে একটা ছোট মানুষ, ওর তো বয়স তেমন ছিল না, তারপরেও এই যে দেশবাসী দেখেন আজকের এই দিনে কেন আজ এখানে আসছে, এরা নিশ্চয়ই আবরারের প্রতি অনেকটা এদের সহানুভূতি, মায়া, ছোট ভাই হিসাবে মায়া মমতা, কি বলবো, এদের একটা এখানে ওর প্রতি এরকম একটা সিম্পেথিটি আছে। তাহলে তাই এখানে এই যে বৃষ্টি উপেক্ষা করে এত লোক এই দূর দূরান্ত থেকে, আর আমার ছেলে তো একজন ছোট মানুষ, ও তো বড় রাজনীতিবিদ না, ও রাজনীতি করে নাই, কোনো কিছুর সঙ্গে জড়িত নাই, তারপরে ওর জন্য মায়ার টানি, ভালোবাসার টানি তো সবাই আসছে, তার ছাড়া তো আর কিছুই নাই। স্বাধীনতা পদক দিয়েছে, যখন মারা গেছে তখন তো সবার কি
ওর তো ওর ভালোবাসা থেকেই তো এটা হয়েছে আমার ধারণা, যে ওর ভালোবাসার জন্য আজ মানুষের প্রতি ওর যেটা ছোট, ওর ভালোবাসার কারণেই আজকে সবাই হয়তো এটা দিয়েছে, এটা আমি মনে করি। আর এই জন্য আমি সবার কাছে নিই, কারণ সবচাইতে কি জামার আবরার মারা যাওয়ার পরে সারা দেশবাসী ওর জন্য যেভাবে দোয়া করেছে এবং আজও করে, এটাই মনে হয় আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আমি একজন মা হিসাবে, হয়তো মানুষ হতো, লেখাপড়া শিখতো, অফিসার হতো, কয়জন আসতো, কয়জন দেখতো, কিন্তু এখন এই যে সারা দেশবাসী ওর জন্য দোয়া করে, ইচ্ছে বড় পাওয়া পৃথিবীতে আমার কাছে আর কিছু নেই মা। এইটাই আমি ওর জন্য সবচেয়ে বড় পাওয়া। চলে গেছে কিন্তু আল্লাহ তাআলা ওকে অনেক সম্মান দিচ্ছে এবং সবাই ওর জন্য দোয়া করছে। তো আমি এটাই চাই যে আল্লাহ তাআলা যেন সবাই দোয়া কবুল করে, আর যারা ওর জন্য দোয়া করছে আল্লাহ যেন তাদের সঙ্গে করে এই দুনিয়ার জীবনে দেখা হয় নাই, আর তো হবেও না, আল্লাহ যেন সবার সাথে ওর জন্য জান্নাতে দেখা হয়। কারণ সবাই ওকে না দেখে না শুনে সবাই ওর জন্য যেভাবে দোয়া করে, আল্লাহ তাআলার জন্য সবাইকে কবুল করে এবং সেই সাথে যেন ওর সঙ্গে দেখা হয়, এটাই আমি মহান রাব্বুল আলামিনের দোয়া করি। আসলে আবরার ভাত 2019 সালের 7ই অক্টোবর শহীদ হয়, কিন্তু তারপরে বিচার কাজ শুরু হয়েছিল খুব তাড়াতাড়ি, চার্জশিট পাইছিলাম 1 মাসের মধ্যে। তারপর আদালতও বেশ তাড়াতাড়ি কাজ শুরু করেছিল। পরে করোনা ভাইরাস আসার কারণে এটা আমাদের বেশ কিছুটা বিলম্বিত হয়, কিন্তু ওই সময় দেখা গেছে কি আমাদের খুব তাড়াতাড়ি আমাদের ওই জজ কোর্টের রায়টা আমরা পেয়েছিলাম। সেই রায়টা পেয়েছিলাম, সেই রায়টা দেখা গেছে কি আমাদের 20 জনের ফাঁসি আর 5 জনের কারাদণ্ড হয়। এরপরে দেখা গেল বা এর ভিতরে 4 জন আসামি পলাতক ছিল, এর ভিতরে 3 জন ফাঁসির আসামি, আর বাদ বাকি হেলিকা ছিল সবই জেলে ছিল। পরবর্তীতে আমাদের এই বিচার কাজ ওইভাবে হাইকোর্টে চলে আসলো ডেট ডিফারেন্সের জন্য। হাইকোর্টে বেশ আমাদের 3 বছর মতো আমাদের হাইকোর্টে অপেক্ষামান ছিল। তারপরে 5ই আগস্ট জুলাই বিপ্লবের পরে আমাদের বিশেষ আওতায় আমাদের হাইকোর্টের ডেট ডিফারেন্স পাওয়া গেছে। ডেট ডিফারেন্স পাওয়ার সময় আমরা শুনানিকালে জানলাম আরেকজন আসামি 6ই আগস্ট জেল ভেঙে পালাই গেছে। তখন আসামি পালাতে 4 জন, 4 জনই ফাঁসির আসামি। এখন আইন শৃঙ্খলা বাহিনী অনেকে জিজ্ঞাসা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে তারা বলে আসামি দেশে নাই। এইভাবে চলছে। তারপরে হাইকোর্টের বিচারের পরে আমরা হাইকোর্টের নিম্ন আদালতের যে রায় ছিল ওইটাই বহাল রাখেছে। এইভাবে শুরু হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই কাজটা এখন আপিল বিভাগে আছে। আপিল বিভাগে তারা আপিল করেছে, মানে এখন প্রাথমিক পর্যায়ে আছে। আমাদের সরকারের কাছে আবেদন যাতে এই রায়টা আপিল বিভাগের বিচারটা তাড়াতাড়ি শেষ করে আমাদের যাতে রায়টা বাস্তবায়িত হয়, সেটা আমরা দাবি জানাইছি। এখন ইনারাও আশ্বাস দিয়েছে তাড়াতাড়ি শেষ করার জন্য। এখন দেখা যাক কতটুকু করা যাবে। 5ই আগস্টে যে 6ই আগস্ট যে পালাইলো, আমরা তো আসলে এটা জানতে পারিনি। 6 মাস পর যখন হাইকোর্টে বিচার চলছিল ওই সময় আমরা জানতে পারলাম সে আসামি পালাইছে 6 মাস পর। কিন্তু আমাদের কথা হচ্ছে 6 মাস যে আসামি পালাইলো এটা কারা কর্তৃপক্ষ যারা জেল সুপার ছিল তারা কি করলো? তারা কোনো পত্রিকায় প্রকাশ করলো না। সে তো তাকে তো নিরাপদে আশ্রয় দিয়ে তাকে বিদেশ পাঠা দিল। তারা এটা তো কোনো পত্রিকা প্রকাশ করলো না। ওই সময় করলি পারে হয়তো সে ধরা পড়তে পারত, কিন্তু এটা আমার মনে হয় তাদের গাফিলতি ছিল, কিংবা তারা ওই সাথে চলে যাওয়ার সাথে জড়িত। কারা কর্তৃপক্ষ অবশ্যই আমার মনে হয় এর সাথে জড়িত। তারা জড়িত না থাকলে বা তাহলে আমরা জানতাম, আমাদেরও জানাই না। এটা তো সরকারকে আমি বহুতবার বলেছি এটার ব্যবস্থা নেন, তা বললি পারে তারা বলে তারা দেশের বাইরে চলে গেছে। আমরা বললাম কি আপনি অন্যভাবে ব্যবস্থা নেন। তারা বলে কি তারা কোন দেশে আছে আমাদের কাছে নিউজ দেন, পরে আমরা ব্যবস্থা নেব। এটা আমরা কিভাবে বলবো সে কোন দেশে আছে, কি কোথায় গিয়েছে, এটা তার বোঝা যাবে না। এটা তাদেরও হয়তো কিছুটা গাফিলতি আছে, তারা এটা তৎপরতা কম চালাচ্ছে আমার মনে হয়।